তো হাই টিম, কেমন আছো তোমরা সবাই? তো আগের এপিসোডে কতদূর ইনভেস্টিগেশন হয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে। আর যদি না মনে থাকে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক তো আছে, দেখে এসো আগের এপিসোডটা একবার। তাও আমি একবার ছোট্ট করে পুরোটা বলে দিই, পুরোটা একবার ঝালিয়ে দিই ছোট্ট করে। যে জুমানগর দাস কলোনি 28 নম্বর বাড়িতে আমরা একটা লাশ পাই, আর যে মেরেছে তাকেও পাই। তার নাম দীনেশ। আর আমরা জানতে পারি যে দীনেশ তার সেকেন্ড ওয়াইফকে মেরেছে। এবার ইনভেস্টিগেশন এগোলে আমরা জানতে পারি যে দীনেশ তাকে খুন করেনি, কিন্তু কে খুন করেছে এটা জানা যায় না, কারণ দীনেশের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর তাকে আমরা ইমিডিয়েটলি হসপিটালাইজড করি, মানে হসপিটালে ভর্তি করি। এখনও দীনেশ হসপিটালে আছে, কিন্তু আগের থেকে অনেক সুস্থ আর বেটার। তো আমি হসপিটালেই পুরোটা দীনেশের সঙ্গে ডিসকাস করে নিই, দীনেশের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নিই হসপিটালেই পুরোটা। তো হসপিটালে দীনেশের সঙ্গে আমার কি কথোপকথন হলো, কি বার্তালাপ হলো সেগুলো এবার বলি। তো দীনেশ, আর ইউ ওকে? এখন আমরা কথা বলতে পারি? হ্যাঁ স্যার, অবশ্যই বলুন। তো আমি কি বলবো তুমি তো নিশ্চয়ই জানো, তাহলে উত্তরটাও দিয়ে ফেলো। ও হ্যাঁ স্যার, আমি খুনিকে চিনি কিনা তাই তো, বা তার মুখ দেখেছো কিনা? তো স্যার আমি প্রথম থেকে শুরু করছি। সেদিন তখন 7টা বাজছে, আমি রুমিকে বলি একটু চা করতে। রুমি মানে হচ্ছে আমার সেকেন্ড ওয়াইফ। তো রুমিকে আমি একটু বলি চা করতে। আমি তখন একটু ল্যাপটপে কাজ করছিলাম, দিয়ে আমি ল্যাপটপে কাজ করছি, হঠাৎ করে ঘড়ির দিকে কাজ করতে করতে হঠাৎ করে চোখ পড়লো ঘড়ির দিকে যে 1:45 বেজে গেছে। আমি রুমিকে ডাকি, রুমি রুমি রুমি, আরে চা পাতা কি দার্জিলিং থেকে তুলে আনতে গেলে নাকি? 45 মিনিট হয়ে গেল, চা পাবো না নাকি আজকে? রুমি, শুনতে পাচ্ছ না? রুমি। আমি বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে যাই। আমি সোফা থেকে উঠতেই লোডশেডিং হয়ে যায়, বাইরে তখন অঝোরে বৃষ্টি। আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে রান্নাঘরের দিকে যাই, দেখলাম রুমি রান্নাঘরের একটা চেয়ারে পেছন ঘুরে বসে আছে। আমি একটু অবাকই হলাম, কারণ এতবার করে ডাকছে আরও পেছন ঘুরে বসে আছে, আমি একটু অবাকই হলাম। এবার আমি রুমিকে জিজ্ঞাসা করলাম যে আমি রুমিকে ডাকলাম আবার যে রুমি রুমি রুমি, আরে শুনতে পাচ্ছ না রুমি? তোমাকে কতবার ডাকছি আমি তখন থেকে, 45 মিনিট হয়ে গেল, চাটা কি পাবো না নাকি আজকে? রুমি রুমি। আমার খুব অবাক লাগে। আমি রুমির কাছে যাই, রুমির গায়ে হাত দিয়ে রুমিকে ডাকার জন্য। দিয়ে রুমির গায়ে যখন আমি হাত দিই তখনই রুমি চেয়ার থেকে পড়ে যায়। আমি ভয় পেয়ে যাই, আমি রুমিকে ডাকতে থাকি, রুমি রুমি তোমার কী হলো? রুমি 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 ওঠো ওঠো রুমি। দিয়ে আমি রুমির মাথাটা ধরে আমার কোলে নিতে যাব, তখন আমি দেখলাম যে রুমির মাথার পেছন থেকে রক্ত বেরোচ্ছে। দিয়ে আমি রুমির নার্ভ চেক করলাম, শ্বাস চেক করলাম, দেখলাম এখনও চলছে। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করতে যাব, ঠিক তখনই একটা মেয়ের গলা, যে ওকে একটা বিষ দেওয়া হয়েছে, খুব মারাত্মক বিষ, আর ওর লাইফ টাইম আর 5 মিনিট, আর অ্যাম্বুলেন্সের এখানে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট তো লাগবেই, তো আর কোনো লাভ নেই। আমি দেখলাম একটা মেয়ে অন্ধকারের মধ্যে আমার দিকে এগিয়ে আসছে বন্দুক হাতে নিয়ে। আমি মেয়েটার মুখটা দেখতে পেলাম না, কারণ মেয়েটা মুখে মুখোশ পড়েছিল। আমি দেখতে থাকলাম, ও এগিয়ে আসছে আমার দিকে আর বলে চলেছে, শোন, ফোনটা করেছি আমি, কিন্তু পুলিশকে তুই ফোন করে বলবি আপনাদের আমি যেগুলো বলেছি ঠিক সেগুলোই। আর পুলিশের সামনে বেশি চালাকি করার চেষ্টা করবি না। আর এর পরের টার্গেট হবে তোর মা, বাবা, ভাই আর ফার্স্ট ওয়াইফ, মনে থাকে জানি। আর এরপর তো আপনারা পুরোটাই জানেন, পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে, আমাকে ছুরি হাতে দেখে আর মনে করে আমি খুনি, কিন্তু এই পুরো সেট আপটাই ওই মেয়েটার করা। তার মানে তুমি কিলারের মুখটা দেখোনি, তাই তো? না, আমি কিলারের মুখটা দেখিনি, বাট আমার একটা
সন্দেহ হচ্ছে যে আমি হয়তো কিলারকে চিনি, কারণ আমি যেটা বলবো আপনাকে এখন সেটা হয়তো খুবই অদ্ভুত লাগবে শুনতে, আর আমারও খুবই অদ্ভুত লাগছে বলতে, কারণ এটা কোনোদিনই সম্ভব না আমি যেটা এক্ষুনি বলবো আপনাকে, কিন্তু আমার মনে হচ্ছে এটা। আর সেটা কি, আমি ওই মেয়েটার কাছ থেকে একটা পারফিউমের স্মেল পাই, আর সেই স্মেলটা আমার খুব চেনা, কারণ সেটা আমার ফার্স্ট ওয়াইফ স্নেহা ইউজ করে। তো এটা কোনোদিনই সম্ভব না। তুমি সম্ভব না কেন বলছো? হতেই তো পারে তোমার ফার্স্ট ওয়াইফ স্নেহা তোমার সেকেন্ড ওয়াইফ রুমিকে মারতে চেয়েছে হিংসাতে, জেলাসিতে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এটা হতেই পারতো, কিন্তু স্নেহা যদি এখানে থাকতো তবেই। মানে কি বলতে চাইছো? মানে এটাই যে স্নেহা এখন এখানে নেই, সে আছে দিল্লিতে। আর এবার আপনিই বলুন এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ দু জায়গায় একই সময়ে একইভাবে কি করে থাকবে? দ্যাটস ইম্পসিবল, এটা কোনোদিনই সম্ভব না। স্নেহা যে দিল্লিতে আছে এটা আমি কেন মেনে নেব? হতেই তো পারে তুমি মিথ্যা কথা বলছো। প্রমাণ কি? প্রমাণ আছে, একটা প্রমাণ আছে, অ্যাকচুয়ালি দুটো প্রমাণ আছে। তো স্নেহা অ্যাকচুয়ালি ফ্যাশন ডিজাইনার, তো সে তার মেন ব্রাঞ্চটা হচ্ছে, মানে যে অফিসে সে কাজ করে তার মেন ব্রাঞ্চটা হচ্ছে দিল্লিতে। তো সেই কাজেই সে দিল্লি যায়। তো আমি আপনাকে স্নেহা যেখানে কাজ করে সেই অফিসের নাম্বার আর মেন ব্রাঞ্চের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন স্নেহা ওখানে আছে কিনা। হ্যাঁ, সেটা তো আমরা অবশ্যই খোঁজ নিব। ওকে, তাহলে থ্যাংক ইউ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আর এখন তুমি রেস্ট করো, দরকার পড়লে আবার আসবো বিরক্ত করতে। এবার আমি যাই ডক্টরের কাছে, ডক্টরের সঙ্গে কথা বলতে। আচ্ছা ডক্টর, দীনেশের অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? আসলে দীনেশকে একটা খুবই মারাত্মক স্লো পয়জন দেওয়া হয়, যে স্লো পয়জনটা দিলে মানুষের হার্ট বন্ধ হয়ে যায়, হার্ট কাজ করা বন্ধ করে দেয়, আর মানুষের শ্বাসকষ্ট হয়। আর আপনারা যদি আর 5 মিনিটও লেট করতেন তাহলে দীনেশকে আর বাঁচানো সম্ভব হতো না। আই সি। আচ্ছা ডক্টর, এই মানে স্লো পয়জনটা দেহে বডিতে কাজ করতে কতক্ষণ সময় নেয়, মানে কতক্ষণ সময় লাগে কাজ করতে? দেখুন, এটা তো একটা স্লো পয়জন, তো এটা খুবই ধীরে কাজ করে বডিতে, কিন্তু এটা এক্সট্রিম লেভেল পৌঁছাতে, মানে দেওয়ার পর থেকে, বডিতে ইনজেক্ট করার পর থেকে, বডিতে কোনোভাবে দেওয়ার পর থেকে এটা এক্সট্রিম লেভেল পৌঁছাতে ওই ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আর তারপর যদি 15 মিনিটের মধ্যে সেই রোগীকে ডক্টরের কাছে বা কোনো হাসপাতালে না নিয়ে যাওয়া হয় তাহলে তার বাঁচাটা নেক্সট টু ইম্পসিবল। সি। ওকে ডক্টর, থ্যাংক ইউ। দীনেশকে ছাড়া কবে হচ্ছে? ওর বডিটা তো এখনও অনেক উইক, তো আর 2-3 দিন থাকুক অবজারভেশনে, তারপর ছেড়ে দেবো। ওকে ডক্টর, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন আমাদের কাছে কয়েকটা স্ট্রং ক্লু আছে, তো সেই ক্লুগুলো আমরা একটু চলো ছালিয়ে নিই, একবার পুরোটা মাথার মধ্যে সাজিয়ে নিই। তো চলো, ফার্স্ট, এটা 80% কনফার্ম যে দীনেশ খুনটা করেনি। সেকেন্ড, খুনটা করেছে একজন মহিলা, আর দীনেশ হয়তো তাকে চেনে, কারণ দীনেশ তার কাছ থেকে একটা স্মেল পায়, পারফিউমের স্মেল পায়। সেই স্মেলটা দীনেশের চেনা, কারণ সেই স্মেলটা স্নেহা ইউজ করে। থার্ড, তো এখান থেকে আমরা ধরে নিতেই পারি যে খুনটা হয়তো স্নেহা করেছে, কিন্তু দীনেশের বক্তব্য অনুযায়ী যে স্নেহা এখন দিল্লিতে নেই, আর সেটা আমরা খোঁজ নিয়ে দেখি, মানে দীনেশ যে নাম্বারগুলো আমাদেরকে দিয়েছিল, তার মেন ব্রাঞ্চের নাম্বার বা কোম্পানির নাম্বার যেগুলো দিয়েছিল সেগুলো আমরা খোঁজ নিয়ে দেখি, ফোন করে দেখি স্নেহা এখন ওখানেই আছে।
আর অবভিয়াসলি স্নেহার লোকেশন আমরা ট্র্যাক করি, তো প্রত্যেকটা এভিডেন্স বলছে স্নেহা এখন দিল্লিতে। ফোর্থ, দীনেশকে স্লো পয়জনটা কে দেয়, দীনেশকে মারার চেষ্টা কে করে, আর স্লো পয়জনটা কিসের থ্রোতে দেয়, মানে খাবারের থ্রোতে না কিছু পানীয় বা কিছু গ্যাসীয়, সেটা এখনও জানা যায়নি। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দীনেশকেও কেউ মারার চেষ্টা করছে, আর সেটা স্লো পয়জনের দ্বারা। কিন্তু কে মারার চেষ্টা করছে আর কেন? দীনেশ কি খুনিকে চিনতে পেরেছিল? না। তাহলে কি দীনেশ খুনির গলার আওয়াজ চিনতে পেরেছিল? তাও না। তাহলে কি দীনেশ খুনির পারফিউমের গন্ধটা চিনতে পেরে গেছিলো, এটা খুনি বুঝে গিয়েছিল? হতে পারে। তাহলে আমরা ফিফথ ধরে নিতে পারি যে দীনেশ খুনির পারফিউমের গন্ধটা চিনতে পেরেছিল, এটা খুনি জেনে গেছিলো, তাই দীনেশকে মারার চেষ্টা হচ্ছে স্লো পয়জন দিয়ে। সিক্সথ, কিন্তু এই স্লো পয়জনটা কে দেয় এটা এখনও জানা যায় না। সেভেন্থ, আমরা যদি ধরে নিই যে দীনেশের ফার্স্ট ওয়াইফ মানে স্নেহা খুনটা করেছে বা কাউকে দিয়ে করিয়েছে, তাহলে স্নেহার মোটিভটা কী হবে? ভেরি সিম্পল, জেলাসি, হিংসা। কারণ যতই হোক একটা নারী তার ভালোবাসার মানুষের ওপর অন্য নারীর ছায়া পর্যন্ত পড়তে দেয় না, আর সে জায়গায় তো দীনেশ তার 12 বছরের সম্পর্ক মানে স্নেহার সঙ্গে বিয়ে করার পরেও আবার একটা সেকেন্ড বিয়ে করে। তো এটা হতেই পারে যে স্নেহা মুখে কিছু না বললেও তার মনে মনে খুবই রাগ হয়, আর সেই রাগ থেকে জন্ম নেয় অপরাধ। তো এটা প্রবল সম্ভাবনা যে স্নেহা খুনটা করেছে রুমিকে। আর কি মারতে পারে রুমিকে? দীনেশ মারতে পারে রুমিকে? হ্যাঁ, মারতেই পারে, কারণ দীনেশ হয়তো ভেবেছে যে রুমির সঙ্গে সে সুখে শান্তিতে ঘর করবে, সেজন্য হয়তো সরি ভুল বললাম। দীনেশ হয়তো ভেবেছে যে স্নেহার সঙ্গে সে সুখে শান্তিতে ঘর করবে, সেজন্য হয়তো রুমিকে মেরে দিয়েছে। কারণ যতই হোক তার সেকেন্ড বিয়েটা তো তার মতের বিরুদ্ধেই হয়েছিল না। এটাও হতে পারে, কিন্তু এখানে কথা হচ্ছে যে তাহলে দীনেশকে স্লো পয়জনটা কে দেয়? দীনেশকে মারার চেষ্টাটা কে করে? এবার নাইন্থ যদি আমি ধরি যে দীনেশ আর স্নেহা মিলে পুরো প্ল্যানটা করে যে রুমিকে মারে। কারণ আগের পয়েন্টে বললাম যে দীনেশ আর রুমি হয়তো একসঙ্গে সুখে শান্তিতে ঘর করতে চাই, আর সেজন্যই হয়তো দীনেশ আর স্নেহা মিলে রুমিকে মেরেছে। কিন্তু টিম আমার সেই একটাই খোঁচা বারবার খোঁচা মেরে বলে চলেছে যে সেই দীনেশকে স্লো পয়জনটা কে দেয়? দীনেশকে কে মারতে চায়? দীনেশের মারার পেছনে কার হাত হতে পারে? কারণ দীনেশকে মারার পেছনে কার লাভ হতে পারে? এই জটটা ঠিক খুলছে না এখনো। আর এই জটটা খোলার জন্য আমাকে দীনেশের বাকি বাড়ির লোকদের সঙ্গে কথা বলতে হবে। ও ভালো কথা, দীনেশের বাড়ির লোক তো ঘুরতে গেছিলো, তো তাদেরকে ইমিডিয়েটলি ফোন করে এখানে ডাকা হয়। আর অবভিয়াসলি তাদেরকে এখন অন্য বাড়িতে রাখা হয়, কারণ যতই হোক দীনেশদের বাড়িটা এখন একটা ক্রাইম সিন, তো যতদিন না কেস সলভ হচ্ছে ততদিন ওরা অন্য বাড়িতে আছে। তো আমার মনে হচ্ছে আমি দীনেশদের বাকি বাড়ির লোকের সঙ্গে কথা বললে কিছু হয়তো ক্লু পাবো। তো আমি দীনেশদের বাকি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে যাই। তোমরা ততক্ষণে একটু ভাবো, একটু ব্রেক, 2 মিনিট 3 মিনিটের ব্রেক আমি চাই। তো ততক্ষণ তোমরা একটু ভাবো, আর আমি কোনো ক্লু মিস করছি নাকি বা কিছু আমি ভুল বলছি বা ভুল করছি নাকি সেটা একটু বলো, বা তোমরা যদি কোনো নতুন ক্লু খুঁজে পাও পুরো কেসটাতে তাহলে একটু আমাকে বলো প্লিজ। তো কমেন্টে জানা, ততক্ষণ আমি চাই দীনেশদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে। ওকে, তো প্রথমেই বলে দিই যে আপনাদেরকে পুরোটা বলা হলো, পুরো ঘটনাটা আপনাদেরকে খুলে বলা হলো। আশা করছি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে। তো প্লিজ এবার আমাদের সঙ্গে একটু ভালোভাবে কোঅপারেট করুন। আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা কোনো ঠিক নেই, আপনারা ভেতর থেকে খুব ভেঙে পড়েছেন, কিন্তু আমাদেরও তো আমাদের ডিউটিটা করতে হবে, আসল খুনিকে বের তো করতে হবে না। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের সঙ্গে একটু ভালো করে কোঅপারেট করুন। থ্যাংক ইউ। তাহলে বসুন্ধরাবাবু, আপনার কাছ থেকে শুরু করছি। তো আপনার কি কাউকে কোনো সন্দেহ হয়? দেখুন অফিসার, আমরা একজন খুবই আমরা খুবই
ভালো ফ্যামিলি, আমরা খুবই সুখী ফ্যামিলি ছিলাম একটা, খুব মানে এখনও আছি, আর পরবর্তীতে থাকতে পারবো কিনা জানি না। তো আমরা একটা খুবই হ্যাপি ফ্যামিলি, আর আমি কাউকে কোনো রকম সন্দেহ করি না। তো প্লিজ ওকে। তাহলে পূর্ণিমা দেবী, আপনার কি কাউকে কোনো সন্দেহ বা কিছু হয়? দেখুন অফিসার, আমরা একটা সম্ভ্রান্ত পরিবার, আমরা একটা আমাদের পরিবারে একটা রেপুটেশন আছে গোটা সোসাইটিতে। আপনারা যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে যে আমাদের পরিবারে একটা আলাদা সম্মান আছে গোটা সোসাইটিতে। তো সেই জন্য আমার সেরকম কাউকে কোনো সন্দেহ হয় না, আর না, আমি কাউকে সন্দেহ করি না। ওকে, আচ্ছা পূর্ণিমা দেবী, আপনার ছেলে মানে বড় ছেলে দীনেশ, সে তার বিয়েতে রাজি ছিল? রাজি ছিল না, প্রথমে তো একদমই ছিল না, কিন্তু যখন আপনার হার্ট অ্যাটাকটা আসে তখন সে রাজি হয়ে যায়, তাই তো? এবার একটু পূর্ণিমা দেবী ইতস্তত হয়ে গেলেন। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা পূর্ণিমা দেবী, আপনার ছেলে দীনেশ বিয়েতে কেন রাজি ছিল না কিছু জানেন? পূর্ণিমা দেবী আবার ইতস্তত। না অফিসার, মানে ওই কেন রাজি ছিল না মানে, আচ্ছা ঠিক আছে, এবার আছে দীপকের কাছে। তো দীপক, তোমার কাউকে কোনো কিছু সন্দেহ, কথাটা শেষ না হতে। না না, আমার কাউকে কিছু সন্দেহ টন্দেহ হয় না, আমি জানি না কিছু, আমি বলতে পারবো না। আমি প্লিজ অফিসার আমাকে কিছু জিজ্ঞেস করুন, আমি জানি না কিছু। দেখলাম এসি চলা সত্ত্বেও দীপকের কানের পাশ থেকে একটা ঘাম গড়িয়ে আসছে। তো বুঝতে পারলাম যে দীপক আমাদের কাছে কিছু লুকোচ্ছে, আর তার চোখ বলে দিচ্ছে যে সে আমাদের কাছে কিছু লুকোচ্ছে। ওকে, তাহলে আজ উঠি, দরকার পড়লে কিন্তু আবার আসবো বিরক্ত করতে, আবার আসবো জিজ্ঞাসাবাদ করতে। ওকে, সো আজ আসি। ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তাতে ওনারা অনেকেই অনেক কিছু লুকোচ্ছেন। তাহলে আমাদের সাসপেক্ট লিস্টে আরও দুজনের নাম বাড়ল, পূর্ণিমা দেবী এবং দীপক। আর দীনেশের বাবা মানে বসুন্ধর বাবুর সঙ্গে কথা বলে আমার সেরকম কিছু মনে হয়নি, মানে ওনাকে সন্দেহ করার মতো আমার কিছু মনে হয়নি, তাই ওনাকে সাসপেক্ট লিস্টের বাইরে রাখছি। আর তাহলে আমাদের সাসপেক্ট লিস্টে একটু ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়া যাক, আর পুরোটা আরেকবার ভালো করে ঝালিয়ে নেওয়া যাক, মানে এই সাসপেক্ট লিস্টের ব্যাপারটা ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আমাদের সাসপেক্ট লিস্টে আমরা 4 জনের নাম পাচ্ছি। ফার্স্ট, দীনেশের ফার্স্ট ওয়াইফ স্নেহা। সেকেন্ড, দীনেশ নিজেই। থার্ড, দীনেশের মা মানে পূর্ণিমা দেবী। অ্যান্ড ফোর্থ, দীনেশের ভাই দীপক। তো এখানে মেন প্রশ্নটা হচ্ছে যে দীনেশকে মারার চেষ্টাটা কে করেছে। তো এই দীনেশকে মারার চেষ্টা কে করতে পারে? তাহলে আমরা প্রথম থেকে ধরি, স্নেহা দীনেশকে মারার চেষ্টা কেন করবে? কারণ ওদের তো 12 বছরের ভালোবাসার সম্পর্ক। তাহলে কি ভালোবাসার সম্পর্ক উড়ে গেল? তাহলে যদি আমি ভালোবাসার সম্পর্কটা সাইডে রাখি, তাহলে কি সম্পত্তি? সম্পত্তি হতেই পারে, কারণ আর না হতেও পারে, কারণ মানে দীনেশের সঙ্গে স্নেহার বিয়েটা হয়েছে এটা তোর বাড়ির লোক জানেই না, তাই দীনেশ মরে গেলে তো স্নেহারই প্রবলেম, কারণ স্নেহা তো কোনো সম্পত্তিই পাবে না, কারণ দীনেশের সঙ্গে স্নেহার বিয়েটা হয়েছে এটা বাড়ির লোক জানে না, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে সম্পত্তি তো না। তাহলে স্নেহা কেন মারবে দীনেশকে? আর তাছাড়া দীনেশ মরে গেলে তো সম্পত্তি পুরোটা পাবে দীপক। তাহলে দীপকের কি প্রাণের ঝুঁকি আছে? আবার আমি যদি অন্য দিকটা ধরি, তাহলে দীপক মানে দীনেশ মরে গেলে দীপকেরই সুবিধা, কারণ দীনেশ মারা গেলে দীপকেরই পুরো সম্পত্তিটা নিজে পাবে। তাহলে আমরা ধরতেই পারি যে দীপক দীনেশকে মেরেছে। এবার তাহলে আমরা এটাও ধরতে পারি যে দীপক রুমিকে প্রথমে মেরেছে, কারণ
দিনেশকে যদি সে একা মারতো তাহলে রুমি যদি বেঁচে থাকতো তাহলে রুমির বংশধর মানে দিনেশের বংশধর বা ছেলে মেয়েকে তাকে সম্পত্তির ভাগ দিতে হতো। তাই এটা আমরা ধরতেই পারি যে দীপক রুমিকে প্রথমে মেরেছে, এবার দিনেশকে মারার চেষ্টা করছে স্লো পয়জন দিয়ে। এটা হতেই পারে, প্রবল সম্ভাবনা। এবার দীপককে যদি সাইডে রাখি, আমাদের থার্ড যিনি হচ্ছেন দিনেশের মা পূর্ণিমা দেবী। তাহলে দিনেশের মা কি দিনেশকে মারতে পারে? পূর্ণিমা দেবীর মোটিভটা কি? নিজের ছেলেকে মেরে বা নিজের বৌমাকে মেরে পূর্ণিমা দেবী তাহলে কি বৌমা হিসাবে রুমিকে পছন্দ ছিল না পূর্ণিমা দেবীর? কিন্তু এটা কি করে সম্ভব? কারণ তিনি তো নিজেই ঘটা করে বিয়ে করে অনুষ্ঠান করে তিনি তো নিজেই এনেছেন রুমিকে, দিনেশের সঙ্গে বিয়ে দিয়েছেন। তাহলে কেন? তাহলে তো এটা হতেই পারে না। তো এই ব্যাপারটা কোনো দিনই না। তাহলে সম্পত্তি, এটা আংশিক সম্ভাবনা হতেই পারে যে সম্পত্তির জন্য মানে হয়তো পূর্ণিমা দেবী তার বড় ছেলে দিনেশকে বেশি পছন্দ না, তার ছোট ছেলে দীপককে বেশি পছন্দ, আর সেজন্যই হয়তো তিনি দিনেশকে মারার প্ল্যান করেছেন দীপককে পুরো সম্পত্তিটা পাইয়ে দেওয়ার জন্য। তাহলে তিনি দিনেশের বিয়েটা দিলেন কেন? এত ঘটা করে অনুষ্ঠান করে বিয়েটা দিলেন কেন? বিগ কোশ্চেন। তো হতেই পারে তিনি লোক দেখাতে বিয়ে দিয়েছেন, কারণ তিনি যদি প্রথমে দিনেশকে মারতেন তাহলে সন্দেহটা কিন্তু ওনার উপরে প্রথমে যেত, কারণ প্রথমে দিনেশকে মারলে বা নিজের ছেলেকে মারলে ইনভেস্টিগেশন তো হবেই। আর সেজন্যই হয়তো তিনি প্রথমে দিনেশের বিয়ে দিয়ে তারপর বৌমা এনে বাড়িতে তারপর রুমিকে আগে মেরেছে যাতে তার উপর সন্দেহটা না হয়, তারপর দিনেশকে মারার চেষ্টা করছে তার ছোট ছেলে দীপককে পুরো সম্পত্তিটা পাইয়ে দেওয়ার জন্য। তো এটা হতেই পারে। তো এখানে একটা পূর্ণিমা দেবীর একটা স্ট্রং মোটিভ পাওয়া যাচ্ছে দিনেশকে মারার। তো এবার বেঁচে থাকছে দিনেশ নিজেই নিজেকে মারবে। কেন? এটা কি হতে পারে? দিনেশ নিজেকে মারবে? হতেই পারে, কারণ দিনেশ হয়তো ভেবেছে যে সে যেন ফেসে না যায়, সেই জন্য হয়তো সে নিজেকেই নিজে স্লো পয়জন দেয়। মানে ব্যাপারটা এরকম যে দিনেশ হয়তো রুমিকে মেরেছে, দিয়ে নিজের গায়ে নিজে স্লো পয়জন ইনজেক্ট করেছে নিজের বডিতে, কারণ তাতে যাতে তাকে কেউ সন্দেহ না করে। আর তারপর সে পুলিশকে ফোন করে, পুরো নাটকটা হয়তো করে এরকমভাবে সাজিয়েছে হয়তো পুরোটা। আর সে এটা ভালো করে জানে যে পুলিশ স্টেশনে যদি তার কিছু হয় তাহলে পুলিশ বা আমরা তাকে অবভিয়াসলি হসপিটালে ভর্তি করবোই, তাকে কিছু হতে দিব না আমরা, কারণ সে আমাদেরকে কিন্তু বলেছে সে খুনির মুখটা চেনে। তো এটা হতেই পারে যে দিনেশ নিজেই নিজেকে মেরেছে। তাহলে প্রত্যেকের মোটিভটাই খুবই স্ট্রং। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে যে তাহলে দিনেশ ওই পারফিউমের গল্পটা আমাদের কেন শোনালো? দিনেশ তো না বলতেই পারতো স্নেহার মতো স্নেহা এই পারফিউম ইউজ করে, এটা তো না বলতেই পারতো। তাতে এখানে স্নেহা ফেসে যেতেও পারে। তাহলে এই পারফিউমের গল্পটা কেন শোনালো দিনেশ? এটা বিগ কোশ্চেন। এটা তো এখানে অন্য কিছু বলতেই পারতো, অন্য কিছু সাজিয়ে অন্য কিছু গল্প বলে বলতেই পারতো। তাহলে এই পারফিউমের গল্পটা কেন শোনালো? Why? অনেক কিছু মিলছে, আবার যেগুলো মিলছে সেগুলো বেশ ধোঁয়াশা, তাই ধোঁয়াটাকে কাটাতে হবে। অনেকগুলো সুতো একে অপরের সঙ্গে জট বেঁধে আছে, আর অনেক কিছু সামনে নাচানাচি করছে, কিন্তু যেই ধরতে যাব আর অমনি মরিচিকার মতো উদা হয়ে যাচ্ছে। ওকে, তো তোমার কি মনে হচ্ছে জানাও তুমি কমেন্ট বক্সে। আমার কি মনে হয়েছে, আমি কি ক্লু পেয়েছি এতক্ষণ, যতটা ইনভেস্টিগেশন হয়েছে তোমাদেরকে পুরোটা জানালাম আমি। এবার তোমার কি মনে হচ্ছে তুমি জানাও, তোমার কোথায় খটকা লাগছে তুমি জানাও, আর আমি কি কোনো ক্লু মিস করলাম নাকি সেটাও আমাকে জানাও। কেসটা বেশ ঘটোমাটো আছে, মানে প্রত্যেকের মোটিভটাই খুবই স্ট্রং, তাই বোঝা যাচ্ছে না যে আসল খুনটা করেছেটাকে। বেশ ঘটোমাটো আছে কেসটা। ওকে, অসুবিধা নেই, সব
সলভ হয়ে যাবে। কিন্তু তোমার কি মনে হচ্ছে বা তুমি জানাও কমেন্ট বক্সে। আর আজকে আর না, আমি কেসটা নিয়ে একটু চিন্তাভাবনা করি বাড়িতে, তোমরাও চিন্তাভাবনা করো বাড়িতে। আর আমাকে জানাও তোমাদের কোথায় কি খটকা লাগছে, কোথায় কি ক্লু তোমরা পাচ্ছ, আমাকে জানাও, তোমাদের মতটা জানাও, তোমার মতটা জানাও, আমার খুব প্রয়োজন তোমাদের মতটা। আর আসছি পরের এপিসোডে আবার। আর ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল।